অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হাফিজ উদ্দিন আহমদ। বিভ্রান্তির কোনো সুযোগ নেই জানালেন স্পিকার। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে নতুন করে ১০% শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের পোশাক খাতে প্রভাব পড়বে না বলছে সরকার ও ব্যবসায়ীরা। এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফের বিএসএফ এর ৮ জনকে পুষির চেষ্টা, বিজিবির বাধায় নদীপথে ভারতে ফিরে যেতে বাধ্য। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্পিকার এই তথ্য জানান। ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। জরুরি সংবাদ সম্মেলনের শুরুতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। তুলে ধরেন পদত্যাগের কারণও। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে, গ্রহণও করা হয়েছে সংবিধান মেনেই। তাই এই ইস্যুতে আর বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। স্পিকার জানান, পতিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পেলেও বিএনপি সরকারের প্রতি মনোভাব ইতিবাচক ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে আগামী ৯০ দিনের মধ্যে, এমন বাধ্যবাধকতা রয়েছে দেশের সংবিধানে। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই প্রক্রিয়া সম্পূর্ণ করার দায়িত্ব থাকছে নির্বাচন কমিশনের উপর। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। শুক্রবার সংবিধানের ৫০-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী এই পদ থেকে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সঙ্গত কারণেই এই পদ শূন্য হওয়ায় আলোচনায় আসছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, তার নির্বাচন প্রক্রিয়াই বা কি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলেও সাংবিধানিক কোনো শূন্যতা সৃষ্টি হচ্ছে না। বাংলাদেশে এর আগেও এমন নজির রয়েছে। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে স্পিকার জমিরুদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে ইয়াজউদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছিলেন। সংবিধানের ১২৩-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে তা পূরণের জন্য করতে হবে নির্বাচন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংবিধানের ১১৯-এর ১-এর ক অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি আইন ১৯৯১ অনুযায়ী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবেন। স্পিকারের সঙ্গে আলোচনা করে ঘোষণা করা হবে তফসিলে মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোট গ্রহণের তারিখ উল্লেখ থাকবে। সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করেন। রাষ্ট্রপতির পদে প্রার্থী হতে হলে বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রার্থী নিজে সংসদ সদস্য না হলেও চলবে, তবে তার মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক, আরেকজনকে হতে হবে সমর্থক। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটপত্রে ভোটদাতা সংসদ সদস্য নিজের নাম স্বাক্ষর করে ভোট দিয়ে থাকেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন দল বিএনপির, ফলে দলটি যাকে মনোনীত করবে সেই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এখন অপেক্ষার পালা, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কাকে বেছে নেয় বিএনপি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে ১০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের আরোপ করা আগের ১০% শুল্কের মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্তে শুল্ক হারে কোনো পরিবর্তন আসবে না। তাই বাংলাদেশের পোশাক খাতে আপাতত কোনো প্রভাব পড়বে না বলছে সরকার ও ব্যবসায়ীরা। বাংলাদেশের সবচেয়ে বড় একক রফতানি বাজার যুক্তরাষ্ট্র। সেই বাজারে বাংলাদেশের পণ্যের উপর আবারও ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করল ওয়াশিংটন। প্রথম দেখায় বিষয়টি নতুন ধাক্কা মনে হলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। কারণ চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই একই হারে একটি অস্থায়ী শুল্ক কার্যকর ছিল, যার মেয়াদ শেষ হওয়ার পর এবার ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় একই হারে শুল্ক বহাল রাখল যুক্তরাষ্ট্র। অর্থাৎ বাংলাদেশি পণ্যের উপর কার্যকর মোট শুল্কে আপাতত কোনো পরিবর্তন হচ্ছে না। গড়ে ১৫% নিয়মিত শুল্কের সঙ্গে অতিরিক্ত ১০% মিলিয়ে আগের মতোই মোট শুল্ক থাকছে ২৫%। প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি ১৫০ দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির জায়গাও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তৈরি পোশাকের প্রধান প্রতিযোগী ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ বেশ কয়েকটি দেশও একই ধরনের অতিরিক্ত শুল্কের আওতায় এসেছে। ফলে প্রতিযোগিতার মাঠে বাংলাদেশ আপাতত পিছিয়ে পড়ছে না। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের উপর ১২.৫% শুল্ক আরোপ করায় কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশের রফতানিকারকরা। বর্তমানে মনে হচ্ছে যে আমরা কিছুটা ডেফিনেটলি অন্যদের থেকে বেটার অবস্থানে আছি। আমাদের কিছু কম্পিটিটর যেমন ভিয়েতনাম কিন্তু ১২.৫% পেয়েছে। সো ভিয়েতনাম হচ্ছে ইউএস এর মার্কেটে সবচেয়ে বড় কম্পিটিটর এবং সবচেয়ে ভালো করছে। সুতরাং অবশ্যই তার থেকে ২.৫% কম, এটা আমাদের জন্য বেটার। তবে এই সিদ্ধান্তের রাজনৈতিক ও বাণিজ্যিক বার্তা বেশ গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলছে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য ঠেকাতে যেসব দেশ কার্যকর ব্যবস্থা নিতে পারেনি তাদের উপর চাপ তৈরি করতেই এই পদক্ষেপ। আলহাদি খান, নিউজ 24। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ফের বিএসএফ এর ৮ জনকে পুষ্টিনের অপচেষ্টা রুখে দিল বিজিবি। শুক্রবার ভোরে সীমান্তে পিলার এলাকায় এ ঘটনা ঘটে। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তবর্তী মাথাভাঙা নদী দিয়ে বিএসএফ সদস্যরা ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় কঠোর অবস্থান নিয়ে তাদের প্রবেশে বাধা দেয় বিজিবি। পরে নদী পথেই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন তারা। এদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন ট্রান্সজেন্ডার বলে জানা গেছে। গ্রিন কার্ডের কিছু আবেদনকারীর জন্য $১ লাখ বন্ড চালুর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে নিউ ইয়র্কে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, বিদেশে মার্কিন কনসুলেটের মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদনকারীদের ক্ষেত্রে এমন নিয়ম বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাব অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার আগে কেউ সরকারি সুবিধা গ্রহণ করলে পুরো $১ লাখ বন্ড বাজেয়াপ্ত হতে পারে। তবে নিউ ইয়র্কের অভিবাসন অধিকার কর্মীদের মতে এর কোনো যৌক্তিক আইনি ভিত্তি নেই এবং এটি অভিবাসনের পথে একটি অন্যায্য আর্থিক বাধা তৈরি করবে।
সরকারের সাথে আলোচনায় এখনো কোনো সমাধান না হওয়ায় দিল্লির যন্তর মন্তরে ভারতের ছাত্র জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। আলোচনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 শর্ত দিয়েছে সিজেপি, আর তাদের দাবি পর্যালোচনায় 24 ঘন্টা সময় নিয়েছে সরকার। এরই মধ্যে বড় বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে উত্তাল বিক্ষোভে দেয়াল জুড়ে গ্রাফিতি আঁকছেন আন্দোলনকারীরা। হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে সরকার বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা, ছড়াচ্ছে উত্তাপ। এদিকে দিল্লির বিত্তুল ভাই পাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফার বৈঠক হয়েছে। 2 মন্ত্রীর সাথে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট সংক্রান্ত আত্মহত্যাকারীদের প্রতি পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। দাবিটি বিবেচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সরকারকে স্পষ্ট জানিয়েছি, বিক্ষোভ শক্তিশালী হবে। এছাড়া শিক্ষা পদ্ধতির সংস্কার সহ 5 দফা প্রস্তাব দেয়া হয়। শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে একমত হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত বদলাতে 24 ঘন্টার সময় নিয়েছে সরকার। তাদের 3টি প্রধান দাবি ও পরীক্ষা সংক্রান্ত 5টি সংস্কার প্রস্তাব ছিল। আগামীকাল বিকেলে তাদের সাথে আবার সরকারের মতামত নিয়ে আলোচনা হবে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এতে প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি রুপি জরিমানার বিধান রয়েছে। তবে এতেও তুষ্ট নয় দমনপীড়নের শিকার শিক্ষার্থীরা। দিল্লির পাশাপাশি নতুন করে হায়দ্রাবাদ, বিহার, কলকাতায় বিক্ষোভ মিছিল করছেন তারা। এর মধ্যেই লোকসভায় বিক্ষোভ প্রসঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় সরকার ও বিরোধী দল। এমনকি বাইরে অবস্থান কর্মসূচি পালন করে কংগ্রেস সহ একাধিক বিরোধীরা। আন্দোলন ঠেকাতে দিল্লি পুলিশের ছুটি বাতিল সহ 14টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। নীরব দাস, নিউজ 24। নিউ ইয়র্কের বহুল আলোচিত রেন্ট ফ্রিজের সিদ্ধান্ত বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন 7 জন বাড়িওয়ালা। অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রেন্ট গাইডলাইন্স বোর্ডকে প্রভাবিত করেছেন মেয়র জোহরান মামলারি। শুনানি 2 সেপ্টেম্বর। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী 1 অক্টোবর থেকে রেন্ট স্টেবিলাইজড 1 ও 2 বছরের লিজ নবায়নে ভাড়া বাড়বে না। এর সুবিধা থাকবে 2027 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। তবে বাড়িওয়ালারা আগের নিয়মে 3 থেকে 4.5% ভাড়া বৃদ্ধির সুযোগ বহালের দাবি জানিয়েছেন। সালমোনেলা ব্যাকটেরিয়ায় দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় 16 লাখ ডিম প্রত্যাহার করা হয়েছে। ভোক্তাদের এসব ডিম না খাওয়ার পরামর্শ দিয়েছে এফডিএ। টেক্সাসের 2 খামারের সাদা খোসার ও কেস ফ্রি ডিম 6 অঙ্গরাজ্যে বিভিন্ন ব্র্যান্ডে বিক্রি হয়েছে। 6 জুন থেকে 3 জুলাইয়ের মধ্যে বাজারজাত করা এসব ডিমের বেস্ট বাই 20 জুলাই থেকে 17 আগস্ট। সালমোনেলা সংক্রমণে জ্বর, ডায়রিয়া ও বমি হতে পারে, তবে এখন পর্যন্ত কেউ অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। রাজধানী জুড়ে এবার নতুন ভোগান্তির নাম গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, মহেশখালী টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে। শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। কোথাও ঝুলছে গ্যাস নিয়ে সাইনবোর্ড, কোথাও আবার সামান্য গ্যাসের আশায় লম্বা সারিতে দাঁড়িয়ে শত শত যানবাহন। এই চিত্র এখন রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনের। গ্যাসের সংকটে শুধু চালকদের আয় কমছে না, কমেছে সড়কে চলাচল করা সিএনজির সংখ্যাও। এর প্রভাব পড়েছে যাত্রী সেবা ও নগর জীবনে। এমনকি ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স ও ওষুধ সরবরাহকারী যানবাহনের মতো জরুরি সেবাও।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যে সংকট কিছুটা কমেছিল, এখন সেই ভোগান্তি, নতুন নাম গ্যাস সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। সোনার হরিণ হয়ে উঠেছে এই গ্যাস, তবুও মিলছে না সেটি। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর পথ তৈরি করতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। 9:30 গ্যাস পাম্পে ঢোকার পরে বলছে যে মেশিন বন্ধ করে দিতে, গ্যাস নাই। এখন গ্যাস কোন সময় আসবো তাও আমরা জানি না। গ্যাস তো পাইলামই না, মনে করেন ভাড়া তো মারতেই পাই না, তাই জমা দেবো কই থেকে আর খামো কি আমরা? দামটা বাড়ানোর জন্য এরকম ভোগান্তিটা আমাদেরকে পেতে হচ্ছে। দাম কমবো বাড়বে এটা কোনো ব্যাপার না, কিন্তু যে মানুষগুলো ভোগান্তি দেখলাম, ওখানে কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় রয়েছে, অ্যাম্বুলেন্সে রুগী আছে। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম, তাই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। রাতের বেলা সিরিয়াল নিয়ে থাকতেছে, দিতে পারতেছি না, লাইনে গ্যাস নাই। যেখানে 10 পিএসআই গ্যাস পাওয়ার কথা সেখানে 2 পিএসআই পাচ্ছি না। আজকে 7-8 দিন আমাদের পাম্পে টোটালি বন্ধ, কোনো গ্যাস নাই, লাইনে আমাদের মেশিনে চালু হয় না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, টার্মিনালে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আমাদের একটা এফএসআরই হচ্ছে যান্ত্রিক ত্রুটি হয়েছে। যান্ত্রিক ত্রুটির উপরে তো আমাদের কারো হাত নাই, ওইটা কাজ চলছে, কাজটা শেষ হলে পরে ইনশাআল্লাহ আবার সব স্বাভাবিক হয়ে যাবে। এটা মানে বিগ কোনো ডিল না, আমরা এক্সপার্টদের নিয়ে আসছি, ওরা কাজ করতেছে, ইনশাআল্লাহ শীঘ্রই হয়তো সমাধান হবে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা চালক ও সংশ্লিষ্টদের। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ঢাকা জেলার রুকুন সম্মেলনে তিনি বলেন, সীমান্তে বাড়াবাড়ি করছে প্রতিবেশী দেশ। বাংলাদেশের শান্তি বিনষ্ট হলে প্রতিবেশী দেশও শান্তিতে থাকতে পারবে না। অপর এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি বলেন, নিজেরা ফ্যাসিবাদী হতে চায় বলেই গণভোটের রায় মানছে না বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। আজকে তারা জুলাইয়ের চেতনাকে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাই গণভোটের রায় মানছে না। যে 70% মানুষ ভোট দিয়ে রক্তে গড়া জুলাই সনদকে হ্যাঁ বলেছে, প্রয়োজনে বিরোধী দল ওই 70% জনগণের পাশে গিয়ে দাঁড়িয়ে হলো এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলার রোকন সম্মেলনে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকারের অস্তিত্ব থাকবে না। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। আমরা দেখতে চাই জনগণের রায়কে সরকার সম্মান করছে। বলেন, সীমান্তে বাড়াবাড়ি করে বাংলাদেশের শান্তি বিনষ্ট হলে প্রতিবেশী দেশও শান্তিতে থাকতে পারবে না। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব, শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। নৈতিকতার প্রশ্নে জামায়াত ইসলামীতে কোনো ছাড় নেই বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।